লাইফ টাইমের জন্য। তাই আমি বলবো জিনিসগুলো ঠিক। বোঝো, ঠিক আছে? তো একদম হ্যাঁ। ফার্স্ট যেটা আমরা দেখছি নিউমিসমেটিক্স, অর্থাৎ মুদ্রা বিজ্ঞান যেটাকে বলা হচ্ছে, তাই তো? তো কি বলছে, দ্য স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নিউমিসমেটিক্স। কি বলছে যে কিসের ওপর স্টাডি করছি আমরা? কয়েনের ওপর। কয়েন অর্থাৎ মুদ্রা। তো মুদ্রা নিয়ে যখন আমরা কোনো একটা কিছু স্টাডি করছি, কোনো শাস্ত্র হোক বা যাবতীয় কিছু, তখন ওটাকে কিন্তু বলা হচ্ছে মুদ্রাবিদ্যা বা মুদ্রা বিজ্ঞান বা নিউমিসমেটিক্স। এই টার্মটাও কিন্তু ইংলিশ টার্মটা মনে রাখতে হবে। Ancient Indian coins were minted using metals like gold, silver, copper, lead and potin. আচ্ছা, এই যে পটিন, এটাকে কি বলা হচ্ছে কেউ বলতে পারবে? একদম ফার্স্ট থেকে আমরা যেটা দেখছি যে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান অর্থাৎ প্রাচীন ভারতের ক্ষেত্রে কিন্তু যেই ধাতুগুলো ব্যবহার করে কয়েন তৈরি হচ্ছে বা মুদ্রা তৈরি হচ্ছে, সেগুলোর মধ্যে থাকছে গোল্ড অর্থাৎ সোনা, সিলভার রূপা, কপার মানে বলতে পারবে? কপার হচ্ছে তামা, আর লিড মা, হচ্ছে তামা সীসা। কপার মানে আচ্ছা। এবার লাস্ট যেটা আমরা জানছি, দেখো বলছে পটিন, এটাকে অ্যালয়ও বলা হয় কিন্তু, হ্যাঁ। তো অ্যালয়টা কি? এগুলো হচ্ছে এক ধরনের সংকর ধাতু, যেগুলো ধরো এই যে আমরা এখন যে স্টিলের কিছু অর্ডার দিতে চাই যেটা সিলভার প্লেটেড, দেখা যায় অ্যালয়, অ্যালয় দিয়ে করা রয়েছে ধাতু। ধাতু কি রয়েছে? অ্যালয় রয়েছে। তো ওটা হচ্ছে এক ধরনের সংকর ধাতু, যেটা ওরকম সিলভার কালার করে আমাদেরকে এখন আমরা ম্যাটেরিয়ালসগুলো ইউজ করছি। তো এগুলো সব কিছু দিয়েই কিন্তু অ্যানশিয়েন্ট ইন্ডিয়াতে আমরা দেখেছি যে মুদ্রা ব্যবস্থা কিন্তু ছিল। কোনো কেউ রাজারা গোল্ড দিয়ে করছেন, সোনার কয়েন, কেউ রূপোর কয়েন, কেউ কপারের, কেউ লিডের। আর কোনটার মিনিং কি এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। লিড মানে কি বলো তো? এইমাত্র বললাম। লিড কোনটাকে বলছে? লিড সীসা। হচ্ছে সীসা। তো এইগুলো কিন্তু আমাদের মনে হ্যাঁ। রাখতে হবে। তাহলে কি কি টাইপের মুদ্রা হয় সেটা আমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো আমরা প্রথমেই যেটার কথা হ্যাঁ, জানবো, কি বলছে? পাঞ্চ মার্ক কয়েন্স। টার্মটা মনে রাখতে হবে, পাঞ্চ মানে মার্ক কয়েন্স। মানে পঞ্চমার্কা নাকি? পঞ্চমার্কা। সেটাতে আমরা ডিটেলসে যাচ্ছি। তো এটার আরেকটা হ্যাঁ, হ্যাঁ। নাম রয়েছে, দেখো ইংলিশ টার্মে হয় হুম। পানা বা পনও বলতে পারি আমরা ওটাকে। আরেকটা টার্ম দিয়েছে কি? কারসাপানা বা কারসাপান, বেঙ্গলিতে সংস্কৃত উচ্চারণে বলতে পারি আমরা, দেবনাগরীতে। তো এই যে পাঞ্চ মার্ক কয়েন বা মুদ্রা, এটার টাইম পিরিয়ড কি ছিল? 6th সেঞ্চুরি বিসিই, মহাজনপদ পিরিয়ড। তো আমরা জানি যে ষষ্ঠ, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক কিসের জন্য ফেমাস? এই সময় মহাজন পদগুলো গড়ে উঠছে। আচ্ছা, কটা মহাজন পদ আছে বলতে পারবে? 16টি। 5টি কৌশল কম্বোজ মধ্যে অঙ্গ অস্ত্র মগধ মল্লবস্ত্র বিজি বস্ত্র চেদি গান্ধার সুসেন পাঞ্চাল। তাহলে টোটাল কটা হলো? 16টি হলো। হুম। তাহলে আমরা এই মহাজন এর পদগুলো কোন সময় গড়ে উঠতে দেখছি? 6th সেঞ্চুরিতে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। আর এই টাইমটা কোন, এই যে আমরা পাঞ্চ মার্ক কয়েনের কথা জানছি, এই কয়েনটাকে নিয়ে এবার একটু ফোকাস করব। তাহলে এই কয়েনটা টোটাল ছিল কখন? এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে, কি বলছে, টু দ্য মৌরিয়ান অ্যান্ড পোস্ট মৌরিয়ান পিরিয়ডস, অর্থাৎ মৌর্য যুগের কথা বলা হচ্ছে। তো একদম যে মৌর্যদের টাইম পিরিয়ড সেই সময়কালটার কথা বলছে। আর বলছে পোস্ট মৌরিয়ান পিরিয়ডস, অর্থাৎ এই মৌর্য পরবর্তী সময়কালেও কিন্তু এই পাঞ্চ মার্ক কয়েন্স ছিল প্রচলনের। তাহলে আমাদের টাইম পিরিয়ডটা কিন্তু ক্লিয়ার, কোন টাইমে আমরা পাঁচ মার্ক কয়েন বা পানা বা কারসাপানা এই বলছি জিনিসটা দেখছি। মৌর্য, পোস্ট মৌর্য মানে পূর্ব হচ্ছে না এই পরের হচ্ছে পোস্টটা? পোস্ট আমরা বলি পরবর্তীকালকে বোঝাতে, পরবর্তী, পরবর্তী মৌর্য। মৌর্য যুগ শেষ হ্যাঁ, হ্যাঁ। হওয়ার পরবর্তী সময়কালকে। আর প্রি বলি যেটা পূর্বে, আগে ঘটে গেছে। বোঝা গেল? এবার বলছে মেটাল। আচ্ছা, মেটালটা কি? মেটাল এগুলো মেটাল হচ্ছে ধাতু। ধাতু। মেটাল মেটাল। তো এই যে হ্যাঁ, হ্যাঁ। পাঞ্চ মার্ক কয়েন্স, এই পাঞ্চ মার্ক কয়েন্স তাহলে কি মেটাল দিয়ে তৈরি ছিল, এগুলো আমরা বিস্তারিত জানবো। মোস্টলি সিলভার অ্যান্ড কপার শিটস কাট ইনটু স্পেসিফিক ওয়েটস। তো কি বলছে?
যে মোস্টলি এটা একটা কি বলছে কপার শিটস কাট ইনটু স্পেসিফিক ওয়েটস, একটা নির্দিষ্ট ওজনের কথা বলা হচ্ছে। কি এই ওজন অনুযায়ী কি না সিলভার অ্যান্ড কপার, অর্থাৎ কার কার কথা বলা হয়েছে এখানে, রূপো আর তামার কথা বলা হয়েছে। সিলভার অ্যান্ড কপার শিটস কাট অর্থাৎ পাত যেগুলোকে বলি না আমরা, তামার পাত, রূপোর পাত। তো একটা কি বলছে একটা নির্দিষ্ট কি অনুযায়ী একটা, কোথায় গেল, মোস্টলি সিলভার কপার শিটস কাট ইনটু স্পেসিফিক ওয়েটস, হ্যাঁ। তো একটা নির্দিষ্ট স্পেসিফিক ওয়েটস অনুযায়ী, একটা নির্দিষ্ট ওজন অনুযায়ী কিন্তু তামার বা রূপোর পাত ব্যবহার করা হতো। কি বলছে গোল্ড পাঞ্চ মার্ক কয়েন্স আর প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট। তো কি বলছে যে সোনার যেগুলো ছিল অর্থাৎ এই পাঞ্চ মার্ক কয়েন, সেগুলো কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি পাওয়া যায়নি, নন এক্সিস্টেন্ট। তো গোল্ড পাঞ্চ মার্ক কিন্তু ছিল না, ছিল দুটো জিনিসের, একটা সিলভার পাত আর একটা কপারের, আর সেটাও একটা নির্দিষ্ট ওজন অনুযায়ী কিন্তু করা হতো, মানে বেশি পরিমাণ কিন্তু দিত না, খুব সূক্ষ্মভাবে। তো এবার টেকনোলজি কি রয়েছে জানতে হবে, অর্থাৎ প্রযুক্তি। কি বলছে নো মল্ডস অর ডাইস আর ইউজ টু শেপ দ্য কয়েন অ্যাজ আ হোল। অর্থাৎ কি বলছে, মৌড বা ডাই কথাটার অর্থ বলতে পারবে? কি কি বললেন আবার বলুন? কি বলছে নো মোডস অর মোল্ড। ডাইস আর ইউজ টু শেপ দ্য কয়েন অ্যাজ আ হোল। মোডস ডাইস কোনটাকে বলা হচ্ছে? মোল্ড যে হচ্ছে, ছাঁচগুলো তৈরি করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ মুদ্রাটাকে ঠিক আমি তৈরি ছাঁচ। করছি, তার পূর্বে আমি সেটার যে একটা ছাঁচ তৈরি করছি, সেই ছাঁচটাকে কিন্তু বলা হয় মোডস বা ডাইস। তো কি বলছে নো মোডস অর ডাইস ওয়ার ইউজ টু শেপ দ্য কয়েন অ্যাজ আ হোল। তো এই যে মুদ্রাটা তৈরিতে কোনো ছাঁচ কিন্তু ওরা ব্যবহার করতো না। ইনস্টেড ইন্ডিভিজুয়াল সিম্বলস ওয়ার পাঞ্চড onto metal pieces using different hammers and dies। তো কি বলছে যে এর পরিবর্তে কি ব্যবহার হতো না, হ্যামার, হাতুড়ি। তো হাতুড়ি দিয়ে কি করতো, কি বলছে ডিফারেন্ট হ্যামার্স আর ডাই ইউজিং ডিফারেন্ট হ্যামার্স। তো এই যে নানান রকম বিভিন্ন রকমের হাতুড়ি, আর এখানে ডাই বলতে মানে এক ধরনের ছাঁচের আকার, কিন্তু ঠিক ছাঁচ নয়, মানে নানান রকম হাতুড়ির যে মাথাগুলো নানান রকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে দেওয়া থাকে একটা শেপ আকারে। তো এটা ডিফারেন্ট টাইপস অফ হ্যামার্সের কথা বলছে ডাইস হিসেবে। তো সেগুলো অ্যাকচুয়াল ছাঁচ না, কিন্তু সেগুলোর মাথাগুলো যেহেতু এক ধরনের করা থাকে, সেট আপ এক একটা এক এক ডিজাইনের ডিফারেন্ট মতো। তো তার ফলে কি হচ্ছে, সেটা দিয়ে যখন পিটিয়ে পিটিয়ে ধাতুটাকে গঠন করা হচ্ছে, তখন তার ফলে কি হচ্ছে, ওটা একটা সুন্দর শেপ তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে যে প্রতিটা যে ধাতু রয়েছে, ধাতুর ওপর কিন্তু এই আঘাত করে, পাঞ্চড করে এগুলো কিন্তু শেপগুলো ঠিক করা হতো, হ্যামার বা নানান রকম শেপের হ্যামার, সেটাকে আমরা ডাইস বলছি। বোঝা গেল? এটা ছিল টেকনোলজি, প্রযুক্তি। এবার সিম্বলস কি বলছে, অর্থাৎ প্রতীক, এর সিম্বলস কি ছিল। দিস কয়েন্স বিয়ার নো নেমস অফ কিংস, ডেটাইস অর ডেটস। তো কি বলছে যে এতে কিন্তু কি ছিল না, কোনো কিংয়ের নাম ছিল না, আর কি ছিল না, ডেটাইস অর ডেটস। ডেটাইস মানে কি বলছে এখানে, দেবতাদের কথা বলছে, আর কোনো তারিখও কিন্তু ছিল না। দে ফিচার ন্যাচারাল অ্যান্ড জিওমেট্রিক সিম্বলস সাচ অ্যাজ হিলস, ট্রিজ, ট্রি ইন রেইলিং। আর কি বলছে বুলস, এলিফ্যান্টস, ফিশ অর ক্রেসেন্টস। মৌরিয়ান কয়েন্স আর আইডেন্টিফাই বাই আ স্পেসিফিক কম্বিনেশন অফ 5 পাঞ্চেস। তো কি বলেছে বুঝতে পেরেছো? এখানে বলছে যে যেরকম আমরা দেখছি প্রথমে রাজার নাম নেই, কোনো দেবতাদের বা কোনো তারিখ সন এরকম কিছু দেওয়া নেই, কিন্তু তার সাথে তাহলে বা তাদের ফিচারটা কী ছিল, এতে কি ছিল, কি কি জিনিস ছিল, এগুলো আমাদেরকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে। কি বলছে ন্যাচারাল জিওমেট্রিক, অর্থাৎ একদম প্রাকৃতিক, যেগুলো প্রাকৃতিক প্রতীক সেগুলো দেখা যায়। সেগুলোর মধ্যে কি কি পড়ছে, একদম ফার্স্টে দেখো পড়ছে হিলস, হিলস মানে তোমরা জানো পাহাড়। তারপর রয়েছে ট্রিজ,
ট্রিন রেইলিং। আচ্ছা, এই ট্রিন রেইলিং কথাটার অর্থ বলতে পারবে কেউ? যখন আমরা দেখছি গাছ। অনেকগুলো গাছ রয়েছে, অনেকগুলো গাছ বা গাছের সারি, আর কি রয়েছে? বুলস। বুলস মানে তো তোমরা প্রত্যেকে জানো, ষাঁড়। এলিফ্যান্টস হাতি, ফিশ মাছ। আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ক্রেসেন্ট। তো ক্রেসেন্স মানে কি? যখন আমরা দেখছি যে টোটাল যে মুনটা, সেই টোটাল মুনটাকে না দেখিয়ে যদি আমরা হাফ মুন বলি, মানে নর্মাল সময় যে হাফ মুন সাইনটাকে, ওটাকেই কিন্তু ক্রেসেন্টস বলা হয়। ঠিক আছে? তো এইগুলো কিন্তু দেখা অর্ধ যাচ্ছে। হ্যাঁ বলো। অর্ধচন্দ্রাকার। অর্ধচন্দ্রাকার, এক্স্যাক্টলি। তো এটাকেই কিন্তু ক্রেসেন্টস বলা হচ্ছে। তো এইগুলো কিন্তু যেগুলো ন্যাচারাল বা প্রাকৃতিক ভূ সাইন, সেইগুলো কিন্তু এই কিসের মধ্যে ছিল? পাঁচমার্ক কয়েনের মধ্যে ছিল। আর কি বলছে? মৌরিয়ান কয়েন্স আর আইডেন্টিফাইড বাই এ স্পেসিফিক কম্বিনেশন অফ 5 পাঞ্চেস। তো কি বলছে? মৌর্য যুগের সময় আমরা দেখছি যে মৌর্য পরবর্তী সময় প্লাস মৌর্য যুগ, আর এটা আরও আগের থেকে আসছে, যখন একদম 6th সেঞ্চুরি বিসি অর্থাৎ মহাজনপদগুলো গড়ে উঠছে সেই সময় থেকে। তো যখন মৌর্য যুগের টাইম পিরিয়ডটা আসছে, ঠিক মৌর্য যুগ চলছে, সেই সময় কিন্তু দেখা গেছে আইডেন্টিফাই বাই এ স্পেসিফিক কম্বিনেশন অফ 5 পাঞ্চেস, অর্থাৎ এই যে মৌর্য যুগে যে মুদ্রাগুলো ছিল সেগুলো কিন্তু যে কোনো 5টা নির্দিষ্ট চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছিল। তো সেটা যে কোনো 5টা সাইন হতে পারে, হয়তো হিলস রয়েছে, ট্রিজ রয়েছে, ক্রেজেন্টস রয়েছে, আর ফিশ রয়েছে, আর একটা বুলস রয়েছে। তো এরকম 5টা কিছু রয়েছে একসাথে। তাই জন্য ওটাকে কিন্তু 5 মার্ক কয়েন্স মেনলি এই টাইম থেকে মেনশন করা হচ্ছে। বোঝা গেল সিম্বলগুলো? তাহলে আমাদের এখানে টাইম পিরিয়ডটা মনে রাখতে হচ্ছে, মেটালস কী কী থাকছে সেটা খেয়াল রাখতে হচ্ছে। এবার অ্যাসারশন রিজন দিতে পারে এরকম যে 5 মার্ক কয়েনের মধ্যে গোল্ড মেটাল ব্যবহৃত ছিল, এটা কি এবার অ্যাসারশনে দিয়ে দেওয়া হলো। আর রিজনে ধরো তোমার দিয়ে দেওয়া হলো যে কারণ এটা মৌর্য যুগে ছিল। এবার কোনটা ট্রু আর কোনটা ফলস হবে তোমরা বলো আইডেন্টিফাই করে। অ্যাসারশনটা কি ট্রু হবে? গোল্ডের ব্যবহার ছিল? গোল্ডের ব্যবহার ও ছিল? নো হবে। নো হবে, নো। কারণ ওখানে বলেই দিয়েছে গোল্ড 5 মার্ক কয়েন্স আর প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট, নন এক্সিস্টই এক্সিস্টেন্ট। করেনি। তো তাহলে আমরা ওটাতে ট্রু দিয়ে দেবো। এবার রিজনটা কি দিয়েছে? না কারণ এটা মৌর্য যুগে ছিল, এটা মৌর্য যুগে তো ছিল, তাই আমরা এটা পরেরটা কিন্তু রিজনটা কিন্তু ট্রু দিয়ে দেবো। তো এরকম আমাদের অ্যাসারশন রিজন কিন্তু আসতে পারে। আমাদের এগুলো ভালো করে পড়তে হবে। এবার সেকেন্ড দেখো আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্দো গ্রিক কয়েন্স। ইন্দো গ্রিক নামটা শুনে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে সেই সময়ে যে গ্রিক রাজারা ভারতে আসছেন, ভারতীয় মুদ্রা নিয়ে কথা বলছেন, সেটুকু মোটামুটি বোঝা যাচ্ছে। কি বলছে? আর রেভলিউশনারি শিফট। কেন বলছে রেভলিউশনারি শিফট? কারণ এটা একটা যুগ চেঞ্জ হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, দেখা যাক। হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন। তো হিস্টোরিক্যাল কন্ট্রিবিউশন কি আছে? দ্য ইন্দো গ্রিক কিংস ট্রান্সফর্ম ইন্ডিয়ান কয়েনেস ইন্টু অ্যান এক্সকুইসাইট মিডিয়াম অফ আর্ট। তো কি বলছে? এই সময় যারা ইন্দো গ্রিক রাজা রয়েছেন তারা কিন্তু ইন্ডিয়ান কয়েন্স যেটা রয়েছে, ইন্ডিয়ান কয়েনগুলোকে কি করছে? কি বলেছে দেখেছো? এক্সকুইসাইট মিডিয়াম অফ আর্ট, আর্ট আনছে কয়েনের মধ্যে, অর্থাৎ শিল্প সত্তা আনছে, ফুটিয়ে তুলছে কয়েনের মধ্যে। কীভাবে তুলছে এবার সেগুলো আমরা বিস্তারিত জানবো। কি বলছে? পোর্ট্রেটস অ্যান্ড নেমস, দে ইন্ট্রোডিউস দ্য প্র্যাকটিস অফ এনগ্রেভিং দ্য পোর্ট্রেটস অফ কিংস অ্যালং উইথ দেয়ার নেমস অন কয়েন্স। তো এরা কি করছে? প্রথমেই এরা কিন্তু মুদ্রাতে কি করছে? রাজারা কিন্তু এই সময় একটা কোনো একটা প্রতিকৃতি নির্দিষ্ট দিচ্ছে, সেটার মধ্যে নাম খোদাই করছে। কাদের নাম বলো তো? অ্যালং উইথ দেয়ার নেমস, তাদের নিজেদের নাম। যেই সময় যেই রাজা থাকছেন তারা একটা যে কোনো একটা কিছু প্রতিকৃতি পোর্ট্রেটের মধ্যে তাদের নিজেদের নাম কিন্তু খোদাই করছেন কয়েনে। এবার বলছে সেকেন্ডলি গোল্ড কয়েন্স, দে ওয়ার দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া। তো কি বলছে? এই গোল্ড কয়েন ইন্ডিয়াতে কারা আনছে?
দে ওয়ার বলছে, অর্থাৎ কাদের কথা বলা হচ্ছে বলো তো? ইন্দো গ্রিক রাজাদের কথা বলা হচ্ছে, ইন্দো গ্রিক শাসক যারা রয়েছেন তাদের কথাই বলা হচ্ছে গ্রিক যে, কাকে? হ্যাঁ, তো এরাই কিন্তু প্রথম গোল্ড কয়েনটাকে ইন্ডিয়াতে নিয়ে আসেন। এরপর হ্যাঁ, কি বলছে? ওদের হুম। বলছি ইন্দো গ্রিক কেন বলা হচ্ছে, মানে ওরা গ্রিকবাসীরা মানে এই ভারতীয়দের বিয়ে করে ইন্দো গ্রিক তৈরি হয়েছিল ওরা, নাকি মানে ওরা ইন্দো গ্রিক? এটা ইন্দো খুব ভালো গ্রিকটা একটা প্রশ্ন, কেন? ইন্দো গ্রিক কেন বলা হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এই ইন্দো আর গ্রিক এই দুটোর মধ্যে কি আছে? মানে ভারতবর্ষ ও গ্রিকের কথা বলা হচ্ছে, ইন্দো গ্রিক। দেখো, যেখানে গ্রিক রয়েছে তো আমরা বুঝতে পারছি যে এরা গ্রিসের, তাই তো, তাই হুম তাদেরকে হুম। গ্রিক বলা হচ্ছে। মেনলি আমরা একটা বংশের নাম জানি, তোমাদের হয়তো মনে আছে কিনা বা পড়েছো কিনা, মনে করে দেখো, জবন রাজাদের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। তো এই জবন কাদেরকে বলা হতো? যারা ইন্দো গ্রিক। তো এরা কোথা থেকে আসছে? একজন খুব বিখ্যাত বীর রাজার নাম মনে আছে, যিনি ম্যাসিডোনিয়ার ছিলেন, মানে গ্রিসের। বলতে পারবে নামটা? আলেকজান্ডার দ্য কিসের? গ্রেট। হ্যাঁ তো তিনি কি করছেন, তিনি যখন ভারত আক্রমণ করছেন, তারপর ভারতে নিজের সাম্রাজ্য বিস্তার করছেন আক্রমণ করে জেতার পরে, তখন তাদেরকেই কি বলা হচ্ছে? ইন্দো গ্রিক বলা হচ্ছে, কারণ এরা তো ইন্ডিয়াতে আসছে। হ্যাঁ তারপর ইন্ডিয়ার সাথে মিশে যাচ্ছে, কিন্তু আদিতে এরা কিন্তু গ্রিকই ছিল, ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল। আর এই যে দুটো সংস্কৃতি, এদের সংস্কৃতির মাধ্যমেই মানে মিশছে, যে গ্রিক সংস্কৃতি প্লাস ভারতীয় সংস্কৃতি দুটো মিলেই কিন্তু এই মুদ্রার প্রচলনটা আসছে। বোঝা গেল? তো হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে। প্রথমেই যার নাম উঠে আসছে সে হচ্ছে আলেকজান্ডার দ্য গ্রেট। আচ্ছা, এবার আমরা কোথায় ছিলাম? বাইলিঙ্গুয়াল অ্যান্ড বাইস্ক্রিপ্ট লেজেন্ডস, অর্থাৎ বাইলিঙ্গুয়াল কথাটার অর্থ কি? দুটো ভাষা বা দ্বিভাষী। দ্বিভাষিক। আর কি বলছে? হুম, বাইস্ক্রিপ্ট লেজেন্ডস, অর্থাৎ দুটো লিপির কথাও বলেছে। দিলীপী। হুম, কি বলছে? দ্য obverse of the coin featured legends in the Greek language and script, while the reverse featured their translation in Prakrit written in Kharoshti, এইগুলোর প্রত্যেকটার নাম তোমরা জানো, and occasionally Brahmi স্ক্রিপ্ট। তো এখানে যেই যেইগুলোর কথা বলা হয়েছে এগুলোর নাম আমরা প্রত্যেকেই আগের দিন পড়েছিলাম। কি বলছে? দ্য obverse of the coin featured legends in the Greek language and script, অর্থাৎ এই যে মুদ্রাগুলো থাকছে, কয়েনগুলো, এগুলোতে কিন্তু একটা ভাষা ছাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা কি ভাষা? গ্রিক ল্যাঙ্গুয়েজ, গ্রিক ভাষা বা গ্রিক লিপি, সেটা কিন্তু ছাপিয়ে দেওয়া হচ্ছে। কোথায় ছাপিয়ে দেওয়া হচ্ছে? ওয়াইল দ্য রিভার্স ফিচার দেয়ার ট্রান্সলেশন ইন প্রাকৃত রিটেন। তো একদম ছাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যে কয়েনটা থাকবে সেটার পিছন দিকটাতে, রিভার্সে। আর এটা কিসে লেখা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি প্রাকৃত রিটেন ইন খারষ্টি, অর্থাৎ প্রাকৃত ভাষায়। আমরা দেখেছি প্রাকৃতটা কিন্তু ভাষা, আর খারষ্টিটা কিন্তু লিপি ছিল, যেটাকে আমরা ব্রাহ্মীও বলি কখনো কখনো, কারণ একটু চেঞ্জ হয়ে গেলে। তো আমরা দেখছি যে ওটা পিছন দিকটাতে লেখা থাকছে, প্লাস কি ভাষায় লেখা থাকছে? প্রাকৃত ভাষায় আর খারষ্টি লিপিতে। এবার কি বলা হচ্ছে? দিস ইজ হাইলি ভিজিবল অন দ্য কয়েন্স অফ কিং মেনান্ডার ওয়ান। এবার আমরা যার নাম পাচ্ছি তিনি হচ্ছেন মেনান্ডার ওয়ান, মানে প্রথম মেনান্ডার। তো এই যে জিনিসগুলো যেটা আমরা দেখলাম, যে প্রাকৃত ভাষায় খারষ্টি লিপিতে মুদ্রার পিছন দিকে, অর্থাৎ রিভার্সে ছাপিয়ে দেওয়া হচ্ছে, তো এটা শুরু হচ্ছে একদম কার সময় থেকে এই জিনিসটা হচ্ছে, মানে মুদ্রায় এই বৈশিষ্ট্যটা কার সময় থেকে আমরা দেখতে পাচ্ছি, ভিজিবল হচ্ছে? তিনি হচ্ছেন প্রথম প্রথম মেনান্ডার। এই নামটা আমাদের মনে রাখতে হুম, হবে। তো এই হয়ে গেল ইনি ইন্দো আমাদের গ্রিক। টোটাল ইন্দো গ্রিক রেভলিউশন, কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার বলছে দেখো, কুষাণা কয়েন্স। তো কুষাণ নামটা থেকে বোঝা যাচ্ছে কুষাণ, তাহলে এর সাথে লিঙ্ক কুষাণের কিছু।
কুষাণ কারা ছিল বলো তো? বলতে পারবে কুষাণ কারা?